কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি এর পরিবেশবিদ্যার যে টপিকটা আছে সেটা বাস্তুতন্ত্র বা বাস্তুনীতি বা ইকোসিস্টেম। এটা আমাদের ইকোসিস্টেম একটা প্রথম ভিডিও, এটা আমরা দুটো ভিডিওর মাধ্যমে টপিকের মাধ্যমে আমরা শেষ কমপ্লিট করবো দুটো ভিডিওর মাধ্যমে, কারণ বড় চাপ এটি আছে টপিক আছে। দেখো আমরা আলোচনা করে নিয়েছি আমার যে বায়োটিক অ্যাবায়োটিক এনভায়রনমেন্টাল, এটা করে নিয়েছে আমাদের। আমরা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি হয়ে গেছে, এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক ইভেন্ট এটা আমাদের হয়ে গেছে। আমরা আজকে আলোচনা করব 4 নম্বর অধ্যায় ইউনিটের মানে 4 নম্বর টপিকের ইকোলজি হয়ে গেছে। আমরা আলোচনা আজকে ইকোসিস্টেম, ঠিক আছে? ইকোসিস্টেম আজকে আমরা আলোচনা করব। দেখো এখানে যে তারপরে হচ্ছে ফুড চেইন হলে আমাদের 4 নম্বর টপিকটা কমপ্লিট হয়ে যাবে। তা শুরু করা যাক। শুরু করা গেছে। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমার যে ডিসেম্বরে যে প্রাইমারি হওয়ার সম্ভাবনা আছে তা কেন্দ্র করে আমরা পুরো সিটা টপিকটা আমরা পুরো কমপ্লিট করবো। আমরা এখানে যতগুলো আছে সিলেবাসে আমরা পুরো এগুলো আমরা কন্টিনিউ কমপ্লিট করবো, ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো। আমরা আশা করি সব কমপ্লিট, তোমার ডিসেম্বর আগে সবগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এগুলো তাড়াতাড়ি তোমাদের আমি আপডেট করবো। প্রথমে কি আছে, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে, ঠিক আছে? ইকোসিস্টেম সঙ্গে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। তাদের মধ্যে একজন ছিল অন্যতম হলেন লিন্ডম্যান। 1942 সালে বাস্তুতন্ত্রের সংজ্ঞায় বলেছেন যে বাস্তুতন্ত্র হলো পারস্পরিকভাবে সম্পর্কিত এবং গতিশীল বা পরিবর্তনশীল ভৌত, রাসায়নিক ও জৈব অবস্থা। মানে কি বলছে, যে বাস্তুতন্ত্র হলো পারস্পরিক সম্পর্কিত গতিশীল, পারস্পরিক মানে একে অপরের সাথে সম্পর্কিত, সম্পর্কিত এবং গতিশীল মানে পরিবর্তনশীল, ঘুরছে এবং গতিশীল এবং বা পরিবর্তনশীল ভৌত, রাসায়নিক, জৈব অবস্থা। ভৌত, রাসায়নিক, জৈব অবস্থা আমরা পড়েছিলাম যে বায়োটিক অ্যাবায়োটিক উপাদান পড়েছিলাম। জৈব মানে উদ্ভিদ, প্রাণী, গাছপালা, পশু পাখি এবং যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান যেগুলো আছে। জৈব ও অজৈব মানে যে ভৌত মানে কি, আমার যে ভৌত যদি যে ওয়াটার, সয়েল, তারপরে এগুলো আছে, তারপরে তারপরে যে লাইট, আলো, সূর্য আছে, সূর্য এগুলো কি আছে, সান, এগুলো কি ভৌত উপাদান। বৃষ্টিপাত, রেনফল, এগুলো সব টেম্পারেচার, এগুলো ভৌত। রাসায়নিক উপাদান মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সালফার, এগুলো সব তোমার হচ্ছে রাসায়নিক উপাদান। জৈব উপাদান যে মানুষ জীবজগৎ যাতে সেইগুলো যে জৈব উপাদান বলা আছে, এগুলো সবার অন্তঃক্রিয়াকেই বলা হয়েছে যে বাস্তুতন্ত্র। আর কার মতে? লিন্ডেম্যান। তোমরা দেখতে পাচ্ছি লিন্ডেম্যানের ছবিটা, লিন্ডেম্যানের মতে। তারপর কিছু ওটাম কি বলেছেন, ওটাম বলেছে 1963 সালে বাস্তুতন্ত্র সম্পর্কে বলেছেন যে বাস্তুতন্ত্র হলো জীবগোষ্ঠী ও জড় পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ওই পারস্পরিক এই সম্পর্কের মধ্যে একে অপরকে প্রভাবিত করে। এ বলছিল, দেখো এইটুকু বলেছে, ওটাম বলেছে এইটুকু যে লিন্ডমন বলেছে যে একে অপরের সাথে সম্পর্কিত। এ বলছে জীবজগৎ ও জড় বস্তু মানে জড়। দেখো সবগুলোই আমরা যে ভাই টোটালটা জীব ও জড়, যদি আমার জীবজগতে ভাগ করি, জীবজগৎকে ভাগ করলে প্রথম আমরা জীব আর জড় পাই, ঠিক আছে? টোটাল জীব পরিবেশকে ভাগ করি, জীব আর জড় পাই, ঠিক আছে? এই দুটো যে জড় বস্তু পাই, আমরা যে গোটা জীব পরিবেশকে ভাগ করি। এ বলছে এই জীব আর জড়ের মধ্যে যে অন্তর সম্পর্ক, এটাই বলেছে তোমার যে আমার যে এটা হচ্ছে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র বা বাস্তুতি বা ইকোসিস্টেম। দেখো জীবজগতে মানে যত পরিবেশ, আমি যে টোটাল পরিবেশ বলি, এই পরিবেশও বলি, পরিবেশে যা আছে আমি দুটো আগে ভাগ করি, জীব এবং জড়, এই দুটোর মধ্যে অন্তর সম্পর্ক, এটাই বলেছে বাস্তুতন্ত্র। আর সেখানে ওটাম কি লিন্ডম্যান কি বলছে যে ভৌত, রাসায়নিক, জৈব কিরকম এগুলো, এই যে ভৌত, রাসায়নিক, জৈবের কার মধ্যে অন্তর্গত, এগুলো জীব ও জড়ের মধ্যেই অন্তর্গত, ঠিক আছে? জৈব ও অজৈব উপাদানের মধ্যে, ঠিক আছে? এটাই বলেছে। তোমাদের তো পরীক্ষা এটাই আসবে না যে লিন্ডম্যান কি বলেছে বা ওটাম কি বলেছে, এগুলো আসবে না। তোমাদের পরীক্ষা যেগুলো আসবে সেগুলো একটু হতো। যে ইকোসিস্টেম শব্দটি প্রথম, ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন, এটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা পরীক্ষা আসার সব থেকে সামনে বেশি। যে 1935 সালে বিজ্ঞানী স্ট্যানসলে সর্বপ্রথম ইকোসিস্টেম বা ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন। ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেন কে? যে বিজ্ঞানী টান্সলে 1935, এটা ভালো করে মানে টান্সলে 1935 সালে। আমরা আগে দিন বলেছিল ইকোলজিক্যাল, ইকোলজি শব্দ কি বলে, আর্নেস্ট হ্যাকেল, ঠিক আছে? এটা হবে টান্সলে 1935। এটা মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট আছে তোমাদের, এটা মনে রাখবে। তাহলে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বৈশিষ্ট্য কি? ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র একটি ক্রিয়া পদ্ধতি। প্রথম বৈশিষ্ট্য হলো এটি ক্রিয়া পদ্ধতি, মানে একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে। দেখো না, এই যে এখানে সবাই যে আছে ফুড চেইন আন্ডারে, দেখো উদ্ভিদ কি খাচ্ছে, এ খাচ্ছে, ইঁদুর কি খাচ্ছে, কোন খাচ্ছে, শস্য দানা খাচ্ছে, ইঁদুর কি খাচ্ছে, পচা খাচ্ছে। এ হচ্ছে একটা ক্রিয়া প্রতিক্রিয়া। সবার আবার পেঁচা মরে গেলে আবার এই গাছ হবে, আবার ঘুরে আসবে। এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। এই পদ্ধতির সাহায্যে কোনো একটি বিশেষ অঞ্চলে বসবাস করে উদ্ভিদ, প্রাণী ও মানুষ শুধু যে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করে তা নয়, ওই অঞ্চলে জড় উপাদান যেমন মাটি, জল, সূর্য, বায়ু, সূর্যালোক সঙ্গে সম্পর্কিত তৈরি করতে সামর্থ্য করে। মানে শুধু যে মানুষ জীবজগতের মনে নয়, সেখানে যত কিছু আছে, সবই যেমন মাটি, জল, সূর্যালোক সবার মধ্যে যে সম্পর্ক, সেটাকে বলেছে ইকোসিস্টেম।
তারপর কি বলছে, বাস্তুতন্ত্রের মূল ভিত্তি হলো জড় জগৎ এবং জীব জগৎ। বলেছিলাম যে বাস্তুতন্ত্রে যদি আমি টোটালি বাস্তুতন্ত্র বলি, বাস্তুতন্ত্র বলি, তাহলে দু ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কি, জড় জগৎ, জড় জগৎ আর কি জীব জগৎ, এই দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে, টোটালটাকে। সেটাই বলছি যে বাস্তুতন্ত্রের মূল ভিত্তি হলো জীব, জড় জগৎ এবং জীব জগৎ। তারপর হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শ্রেণীভাগ। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কি শ্রেণীভাগ আছে, যে ইকোসিস্টেম বা প্রকৃতি বা বাস্তুতন্ত্র তিনটি ভাগ ভাগ করা যায়, ঠিক আছে? যে যদি প্রকৃতির দিক থেকে আছে প্রণালী বিচ্ছিন্ন প্রণালী ইকোসিস্টেম সিস্টেম, বদ্ধ প্রণালী সিস্টেম, আর হচ্ছে মুক্ত প্রণালী সিস্টেম। একটু ভালো করে রাখো, একটু মানে একটু শোনো, ইকোসিস্টেম তোমার দিয়েছি, একটু ডিপলি পড়ো, কারণ তোমার জিনিসটা কোথা থেকে কোশ্চেন দিবে সেখান থেকে একটু আছে। তো বিচ্ছিন্ন প্রণালী বলছে এইরকম ধরনের প্রণালী পরিবেশের সাথে শক্তি বা পদার্থ আদান প্রদান করে না, মানে ক্লোজ। এই ধরনের ইকোসিস্টেম কি করে, যে এখান থেকে পরিবেশ থেকে কোনো শক্তি যাবে না এবং পরিবেশ থেকে বাইরে থেকে কোনো শক্তি আসবে না, বদ্ধ প্রণালী। মানে একটা ধরো ইকোসিস্টেম ধরি, এই ইকোসিস্টেম একটা তোমার সিস্টেমের মধ্যে ধরো একটা মরুভূমির ভিতরে, ঠিক আছে, একটা মরুভূমির একটা বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল আছে, সেখানে একটা সাথে মরিচিকা আছে তোমার, মরুতে আছে, তার যে ইকোসিস্টেম একটা বদ্ধ ইকোসিস্টেম, সেখানে কোনো নদী পড়ছে না, কোনো আছে না, কোনো সেই যে একটা বদ্ধ, সেখানে কোনো কিছু যাচ্ছে না এবং আসছে না, এটা বলে তোমার বিচ্ছিন্ন প্রণালী, মানে সম্পূর্ণ আলাদা। আর বদ্ধ প্রণালী কি হচ্ছে, যে সমস্ত প্রণালী পরিবেশের সঙ্গে শক্তি আদান প্রদান করলেও পদার্থের আদান প্রদান করে না, তাকে বদ্ধ প্রণালী বলে। এইসব প্রণালীকে শক্তির আদান প্রদান করে, কিন্তু পদার্থের কোনো আদান প্রদান করে না। ধরো আমি যেখানে আলাদা ভাবি যে কোনো একটা বাস্তুতন্ত্র, সেখানে সূর্য থেকে সূর্যরশ্মি আসছে যাচ্ছে, সেখানে শক্তি দিচ্ছে, কিন্তু ওই প্রণালী থেকে কোনো রকম যে উন্নতি গিয়ে যাচ্ছে, সেই কোনো শক্তি উপাদানে যে আদান প্রদান হচ্ছে না, তাকে বলা হয় যে বদ্ধ প্রণালী। একটু একটু ভালো করে মনে রাখবে, বদ্ধ প্রণালী কি, সেখানে শক্তির আদান প্রদান হচ্ছে কিন্তু উপাদানের কোনো আদান প্রদান হচ্ছে না, করে না, যেটা তার বদ্ধ প্রণালী। মুক্ত প্রণালী কি বলছে, যে মুক্ত প্রণালীর মধ্যে ক্ষেত্রে প্রণালী ও পরিবেশের মধ্যে শক্তি ও পদার্থ উভয় বিনিময় চলে, মানে যেখানে শক্তি, যে সূর্য থেকে শক্তিও আদান নিচ্ছে, সেই সময় সেই শক্তির পদার্থ আদান প্রদান হচ্ছে, তখন তাকে বলা হয় মুক্ত প্রণালী। তাহলে এটা মনে রাখবে যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র মূল তিনটা প্রণালী আছে। এগুলো আইসোলেটেড প্রণালী বা বিচ্ছিন্ন প্রণালী, যেখানে কোনো কোনো শক্তি ও পদার্থের আদান প্রদান হয় না। তার যে বদ্ধ প্রণালী, যেখানে শক্তির আদান প্রদান হয় বা উপাদানের কোনো আদান প্রদান হয় না। আর মুক্ত প্রণালী কি বলছে, যেখানে শক্তি এবং পদার্থের দুটিই আদান প্রদান হয়, মানে চাষও করতে পারে, ঠিক আছে, এটা বলছে মুক্ত প্রণালী। এই ধরনের প্রণালীতে কোনো একটি উপাদান গঠন হার, রেট ফরমেশন বা বিশ্লেষণ অপারেশন হার পরস্পর সমান হয়। কোন প্রণালীতে, মুক্ত প্রণালী কি হয়, যতটা তোমার শক্তির প্রদান ঢুকছে ততটা শক্তি বেরিয়ে যাচ্ছে। ফলে মুক্ত প্রণালীতে একটি গতিশীল ভারসাম্য থাকে, তার ডাইনামিক ইকুইলিব্রিয়াম বজায় রাখে। জীব প্রণালীগুলিতে মধ্যে জীব প্রণালীগুলিকে মুক্ত প্রণালীর হিসেবে দেখা যায়। জীব প্রণালী আমরা যেখানে বলি, ধরো আমাদের এখানে যত জীব প্রণালী আছে, উদ্ভিদ প্রাণী, যে আমাদের যে বিভিন্ন প্রজাতি উদ্ভিদ প্রাণী প্রজাতি, আমরা যারা মনুষ্য প্রাণী, তারপরে বাঘ, হরিণ, এদের বিভিন্ন প্রজাতি আছে, তাদের মধ্যে তারা কি মুক্ত প্রণালী, তারা কি করে, দেখো একটা কেসটা তুমি একটু বুঝতে পারো। মুক্ত প্রণালী বলতে, দেখো একটা গাছ থেকে একটা গাছকে বাঘ ছোট থেকে বড় হলো, সে বাঘটা মরে গেলে আবার কি, সে পরিবেশে মিশে গেল, সে যখন পরিবেশে মিশে গেল, তার যে শরীর থেকে যে প্রোটিন বা যে খনিজ মৌলগুলি উপাদানগুলি, সে গাছ খেয়ে গাছ মানে গাছ বড় হলো, সেই এবার এই যে চক্রাকার আবর্তন, মানে এখানে যে মুক্তি আদান প্রদান হচ্ছে, এটাকেই বলছে মুক্ত প্রণালী, ঠিক আছে। তোমরা এইটুকু মনে হয় যে প্রণালীর মধ্যে শক্তি ও পদার্থের আদান প্রদান হয়, তাকে মুক্ত প্রণালী বলে। বদ্ধ প্রণালী, যে প্রণালী শুধু শক্তির আদান প্রদান হয়, পদার্থের কোনো আদান প্রদান হয় না, তাকে বদ্ধ প্রণালী বলে। আর বিচ্ছিন্ন প্রণালী, যেখানে শক্তি ও পদার্থের কোনো আদান প্রদান হয় না, এইটুকু মনে রাখো, ঠিক আছে। তারপর হচ্ছে বাস্তুতন্ত্র বা বাস্তুরীতির উপাদানগুলি কি কি, বাস্তুতন্ত্র বা বাস্তুতিক উপাদানগুলি কি কি, কি বলছে, আমরা বাস্তুতন্ত্র কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম যেটা বলছি, যে দুই ভাগ ভাগ করা যায়। এক হলো সজীব বা জীবজাত বা বায়োটিক উপাদান, যেখানে আছে যে আমাদের যে উৎপাদক শ্রেণী, খাদক শ্রেণী, বিয়োজক শ্রেণী। এটা ভালো করে মনে রাখো, যারা এটা মনে রাখবে ভালো করে, প্রথম বুঝে উৎপাদক, খাদক, বিয়োজক, এগুলো কি পরীক্ষা পড়েছিল আগে 2023-এ, যে উৎপাদক কি, খাদক কি, কোন শ্রেণীর সাথে খাদক শক্তি বেশি, এগুলো ভালো করো। আর আছে উৎপাদক শ্রেণী, খাদক শ্রেণী, বিয়োজক শ্রেণী, তিন শ্রেণী আছে সজীব উপাদান। আর জড় উপাদান কিছু অ্যাবায়োটিক উপাদান, যেখানে বাস্তুতন্ত্রে রাসায়নিক ভৌত উপাদানগুলিকে জড় বা অ্যাবায়োটিক বলা হয়। তাহলে কি বাস্তুতন্ত্র উপাদানগুলিকে মেনলি কয় ভাগ করা যায়, দুই ভাগে, এগুলো সজীব এবং আছে অজীব বা জড় উপাদান, ঠিক আছে। এবার দেখো সজীব উপাদান, এখানে ইংলিশে একটু আছে, দেখো বায়োটিক মানে সজীব, অ্যাবায়োটিক মানে জড়, অজীব মানে অজীবজাত। বায়োটিকে তিন ভাগ আছে, উৎপাদক মানে প্রডিউসার, তাহলে তারপরে কনজিউমার মানে খাদক, আর বিয়োজক মানে তোমার ডিকম্পোজার। এই তিনজন প্রডিউসার হতে পারে অটোট্রপিক, হেটেরোট্রপিক। দেখো প্রডিউসার মানে যা উৎপাদন করে, উৎপাদন মানে আমরা পরে ডিটেলস আলোচনা করবো। এইটুকু মনে রাখো যে উৎপাদক, খাদক, বিয়োজক আর জড় উপাদান হচ্ছে তোমার
যে বিভিন্ন ভৌত রাসায়নিক উপাদান, ভৌত মানে বলছে না সয়েল, সূর্যরশ্মি, বৃষ্টিপাত, তাপমাত্রা, এগুলা সব কি এগুলা কি, এগুলা সব তোমার কি উপাদান, এগুলো হচ্ছে ভৌত উপাদান, ঠিক আছে। বৃষ্টিপাত, তাপমাত্রা, আলো, মাটি, জল, এগুলো সব ভৌত উপাদান, ঠিক আছে। আর তার রাসায়নিক উপাদানে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম যে রাসায়নিক জৈব যৌগগুলো আছে সেগুলো হচ্ছে তো রাসায়নিক উপাদান। তাহলে মেনলি আমি তাহলে বাস্তুতন্ত্র উপাদানগুলোকে আমরা কতগুলো, প্রথম দুটো জানলাম, আরো অনেকগুলো আছে যেগুলো আমরা ডিটেলস জানবো। দেখো আবার কি বলছে, বাস্তুতন্ত্রের জড় উপাদানগুলিকে আমরা কি বলছিলাম, বাস্তুতন্ত্রকে দুটো ভাগ করে, সজীব উপাদান, জড় উপাদান। আবার দেখো এই জড় উপাদানকে দুই ভাগ করে যায়, জড় উপাদানকে তিন ভাগ হয়ে যায়, অজৈব পদার্থ, জৈব পদার্থ এবং ভৌত। আমরা বলছিলাম যে এই যে ভৌত উপাদান, রাসায়নিক উপাদান। এখানে দেখো, দেখো অজৈব কি বলছে এখানে, ঠিক আছে, যে অজৈব পদার্থ কি এবং জৈব পদার্থ কি এবং ভৌত পদার্থ কি। অজৈব পদার্থ কি, ভৌত জীব ভূরাসায়নিক চক্রের মাধ্যমে অজৈব পদার্থ পরিবেশের মধ্যে সক্রিয় অবস্থা থাকে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে। কি কি অজৈব পদার্থ, যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস, যে সব অজৈব পদার্থ, ঠিক আছে। এটা মনে রাখবে একটু, পরীক্ষা পড়ে যে অ্যাবায়োটিক, যে ইনঅর্গানিক কম্পোনেন্ট, অর্গানিক কম্পোনেন্ট এবং ফিজিক্যাল কম্পোনেন্ট প্রচুর ইম্পর্টেন্ট। যে তোমার পরিবেশে অজৈব উপাদানগুলি কি কি, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার। তারপরে জৈব উপাদান কি বলছে, যে জৈব পদার্থ পরিবেশের জৈব রাসায়নিক প্রক্রিয়া গঠনে সাহায্য করে, ঠিক আছে। সেগুলো কি হলো, প্রোটিন, কার্বোহাইড্রেট, হিউমাস, ফ্যাট, এগুলো ভালো করে প্রোটিন, কার্বোহাইড্রেট, হিউমাস, ফ্যাট, এগুলো হচ্ছে তোমার জৈব পদার্থ, যেটা কি জীবজগতে জৈব রাসায়নিক গঠনে সাহায্য করে। তার তিনি হচ্ছে ভৌত উপাদান। রাসায়নিক উপাদানগুলি ছাড়াও বাস্তুরীতির মধ্যে কিছু ভৌত বা প্রাকৃতিক উপাদান রয়েছে, যেমন কি সূর্যালোক, বৃষ্টিপাত, তাপ, বায়ু ইত্যাদি। বাস্তুতন্ত্রের সঙ্গীর বা জীবজাত বা বায়োটিক সজীব, এটা সজীব হবে, সজীব বা জীবজাত বায়োটিক উপাদান বলতে কি বোঝো, সেটা আমরা সেটা আলোচনা করবো। সেটা কি বলে, তাহলে সূর্যালোক, বৃষ্টিপাত, তাপ, বায়ু ইত্যাদি হচ্ছে তোমার ভৌত উপাদান। এটা ভালো করে মনে রাখবে, জৈব উপাদান, অজৈব উপাদান, জৈব উপাদান এবং ভৌত উপাদান। দেখছো, এটা ছিল তোমার কি, এটা কি ছিল তোমার, যে অ্যাবায়োটিক উপাদান। অ্যাবায়োটিককে আমরা মানে অজৈব উপাদান, জড় বস্তু, অ্যাবায়োটিক মানে জড় বস্তুকে আমরা তিনটা ভাগ করেছি, অর্গানিক, অজৈব পদার্থ, জৈব পদার্থ এবং ভৌত পদার্থ। এবং বায়োটিককে বলেছিলাম অটোট্রপিক, হেটোট্রপিক। আমরা পরের সাথে পড়বো, ঠিক আছে। তাহলে দেখা কি আছে, এই যে অটোট্রপিক, এবার দেখো আমাদের সেখানে দুভাগে ভাগ করলাম। এই যে দুভাগে ভাগ করছিলাম আমরা প্রথমে, এই যে সজীব উপাদান, জড় উপাদান। তারপর জড় উপাদানকে আমরা তিন ভাগে ভাগ করলাম। তখন সিলেবাস এইগুলো ভাগগুলো ভালো করে রাখো, জড় উপাদান তিন ভাগ করলাম, জৈব, অজৈব, ভৌত। এবং এবার তারপর 3 নম্বর আমরা আলোচনা করবো যে স্বভোজী উপাদান এবং পরভোজী উপাদান, বা অটোট্রফিক এবং হেটেরোট্রফিক। দেখাচ্ছে স্বভোজী, স্বভোজী মানে কি, যারা স্বভোজী মানে সে নিজের ভোজনটা নিজে তৈরি করতে পারে। মানে কি, সবুজ উদ্ভিদগুলি কোনো বাস্তুতে সবুজ উপাদান গঠন করে, মানে সবুজ উদ্ভিদ আমরা কি জানি, সবুজ উদ্ভিদ একমাত্র তার নিজের খাদ্য নিজে তৈরি করে। তাই সকল প্রকার সবুজ উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজে তৈরি করে তার স্বভোজী বলে। স্বভোজী যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সবুজ উদ্ভিদ করে। এছাড়া কিছু ব্যাকটেরিয়া, মশও তারা নিজের খাদ্য নিজেও তৈরি করতে পারে। এরা আলোক শক্তির উপস্থিতিতে সরল অজৈব যৌগগুলি ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া জটিল খাদ্যে প্রস্তুত করে। তাহলে কি এরা সরল খাদ্যকে সৌরশক্তির সাহায্যে সরল খাদ্যকে তারা জটিল খাদ্যে পরিণত করে, যা তারা জীবন ধারণ করে। যেমন কি এখানে সূর্য দেখাচ্ছে, এখানে গাছ দেখো, গাছ থেকে বায়ুমণ্ডল থেকে লাইট দিল, তারপরে সূর্য থেকে আলো শক্তি এনার্জি নিচ্ছে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে এবং অক্সিজেন ছাড়ছে, মাটি থেকে জল নিচ্ছে এবং খনিজ নিচ্ছে, নিয়ে সেখানে নিজে খাদ্য নিজে তৈরি করছে এবং সেখানে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। এরা বলে স্বভোজী, বা নিজে খাদ্য নিজে তৈরি করছে। সমস্ত প্রকার যারা নিজে খাদ্য নিজে তৈরি তাদেরকে স্বভোজী বলে। আর যে পরভোজী মানে যারা কি, যারা নিজে খাদ্য তৈরি করতে পারে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারে। এখানে বিজি বা তোমার এখানে তারপরে গরু, তারপর শিয়াল, খরগোশ, তারপর যা আছে, আমরা মানুষ, মানুষ কি হেটেরোট্রপি মানে পরভোজী, যা অন্যের উৎপাদক খাদ্যের উপর আমরা ডিপেন্ড থাকি। আমরা যাই করি, আমরা কোনো খাদ্য তৈরি করতে পারছি, আমরা দোকান থেকে যাই করি, আজ আমরা ধান চাষ করছি, আমরা গম চাষ করছি, আমার যদি খাদ্য সব আমরা তৈরি করি গাছ দিয়ে, সেখান থেকে আমরা উৎপাদন হয়, সেখান থেকে নিয়ে আমরা খাই। তার মানে আমরা কোনো খাদ্য তৈরি করতে পারি না, আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট। আমরা উদ্ভিদ প্রাণী জগতের উপর ডিপেন্ডেন্ট, তাই আমরা পরভোজী। কি বলছে, বাস্তুতে যে সমস্ত উপাদানগুলি পরিপোষকের প্রশ্নের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বভোজী উপাদানের উপর নির্ভরশীল তাদের পরভোজী উপাদান বলে। মানে কি, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বভোজী মানে যারা নিজের খাদ্য নিজে তৈরি করে তাদের উপর ডিপেন্ডেন্ট, আমার নির্ভরশীল, তাদের পরভোজী বলে। এরা স্বভোজী উদ্ভিদ কৃতিত্ব উৎপাদক খাদ্য গ্রহণ করে অথবা প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে, বা এরা এরা কি তৃণভোজী খায় অথবা মাংসাশী খায়। তৃণভোজী আর কি, মানুষ কি খায়, মানুষ দেখো তৃণভোজী মানুষ দুটি, মানুষ হলো সর্বভোগ, মানুষের সর্বভোগ, ঠিক আছে। আর দেখো তৃণভোজী হলো গরু যদি বলি তৃণভোজী, ছাগল, হরিণ, এরা তৃণভোজী। মাংসাশী বলি বাঘ, হরিণ, এই সরি বাঘ, সিংহ, এগুলা কি মাংসাশী, ঠিক আছে। এগুলা কি তার মাংসাশী। এরা কি, এরাও তাহলে সব যে পরভোজী। এটা মনে রাখো, স্বভোজী মানে যে নিজের খাদ্য নিজে তৈরি করে, সমস্ত প্রকার উদ্ভিদ, যত প্রকার পৃথিবীতে উদ্ভিদ আছে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাহলে স্বভোজী। আর পরভোজী হলো যারা
স্বভোজীতে খেয়ে বেঁচে থাকে, মানে এদের এই উৎপাদকদের স্বভোজীতে খেয়ে যারা বেঁচে থাকে তাদের পরভোজী বলা হয়। এইটা মনে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হেটেরোট্রপিক মানে হচ্ছে তোমার তো পরভোজী, আর স্বভোজী হচ্ছে অটোট্রপিক, এটা মনে রাখো। তা 5 নম্বর কি হচ্ছে, স্বভোজী ও পরভোজী উপাদানগুলির মধ্যবর্তী এক ধরনের উপাদান না পায় উপাদান প্রায় প্রত্যক্ষ বাস্তবে প্রত্যেক বাস্তবে পরিলক্ষিত হয়, মানে কি যে এক প্রকার আমরা কি বলছিলাম, স্বভোজী উপরে একজন স্বভোজী যা তৈরি করে আর এটা খায় পরভোজী। কিন্তু বলছে বাস্তুতন্ত্রে, কিন্তু বাস্তুতন্ত্রে এই স্বভোজী পরভোজীর মাঝেও এক প্রকার জীব থাকে, প্রত্যক্ষ মানে মধ্যে একটা উপাদান থাকে, সেটা হলো সহায়ক পরভোজী, সহায়ক ভোজী বা আ- সহায়ক ভোজী বা অক্সোট্রফিক, অক্সোট্রফিক অক্সোট্রফিক অক্সোট্রফিক, হ্যাঁ। যেমন কি ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, প্রোটোজা ইত্যাদি হলো এই ধরনের উপাদানের উদাহরণ। কি তাকে সহায়ক ভোজী, তাই যে স্বভোজী এবং পরভোজী মধ্যবর্তী একটা উপাদান থাকে। স্বভোজী আমরা যারা উৎপাদন তৈরি করে, পরভোজীকে যারা ওই যে উৎপাদনে খায়, কিন্তু এর মধ্যে মধ্যে একটা থাকে যেটা হলো তোমার সহায়ক ভোজী, যেমন কি ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি। আবার উদ্ভিদ প্লান্টনগুলি, মানে এরা এরা এদের এদের কি করে, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কিন্তু এবং অন্যের উপর এরা মারা গেলে, এই যে স্বভোজী বা পরভোজী এরা মারা গেলে এদের দেহকে পচিয়ে সেখান থেকে পুষ্টির সংগ্রহে এরা খাই থাকে, এরা সহায়ক ভোজী বলা হয়। আবার কি বলছে, আবার উদ্ভিদ প্লান্টগুলি গ্রীষ্মকালে স্বভোজী উপাদানের ন্যায় আচরণ করলেও শীতকালে সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ খাদ্য উৎপাদন করতে পারে না। শোনো, প্ল্যাঙ্কটন জিনিসটা কি জানো? প্ল্যাঙ্কটন মানে যে সমুদ্র জলে ভাসমান ক্ষুদ্র অনুজীব, মানে যেগুলা প্ল্যাঙ্কটন দুই প্রকার হয়, উদ্ভিদ প্ল্যাঙ্কটন আর জু প্ল্যাঙ্কটন, মানে পানি প্ল্যাঙ্কটন। উদ্ভিদ প্ল্যাঙ্কটন ফাইটো প্ল্যাঙ্কটন এবং প্রাণী প্ল্যাঙ্কটন বলা হয় জু প্ল্যাঙ্কটন, ঠিক আছে, এইটা মনে রাখবে যে প্ল্যাঙ্কটন দুই ভাগ আছে, উদ্ভিদ প্ল্যাঙ্কটন আছে, জু প্ল্যাঙ্কটন প্রাণী প্ল্যাঙ্কটন। এরা সবই দুটাই মাছের খাদ্য হিসেবে গ্রহণ করে, খায়, মানে যেখানে প্লান্ট অ্যাকচুয়ালি মাছের খাদ্য হিসেবেই মানে ব্যবহৃত হয়, সমুদ্রে ভাসমান থাকে, মাঝে প্রচুর খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ প্লান্ট কি করে, এরা এরা দিনের বেলা কি করে সবুজ উৎপাদনের কাজ করে, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু শীতকালে এরা সুপ্ত অবস্থা থাকে, অর্থাৎ খাদ্য উৎপাদন করতে পারে না। এই সময় এরা জলে উপস্থিত জৈব পদার্থগুলি খাদ্য হিসেবে মানে অন্যের উপর ডিপেন্ড থাকে, তো এরা মানে উদ্ভিদ প্লান্টরা গ্রীষ্মকালে উদ্ভিদ সবুজই কাজ করে, কিন্তু শীতকালে এরা পরভোজী কাজ করে। পরভোজী কি, যেমন জলে শীতকালে সুপ্ত অবস্থা থাকে, অর্থাৎ খাদ্য উৎপাদন করতে পারে না, এই সময় এরা জলে উপস্থিত জৈব পদার্থগুলি খেয়ে বেঁচে থাকে। তার মানে কি, এরা কি বলছে, এরা একসঙ্গে দুটো কাজ করে। এই যেমন এই যে সহায়ক ভোজী, তাহলে কি এই যে উদ্ভিদ প্লান্টটা কি হলো, এটা সহায়ক ভোজী, মানে এরা একসঙ্গে দুটো কাজ করতে পারে, একবার সবুজী কাজ করতে পারে এবং পরভোজী হিসাবে কাজ করতে পারে। বুঝতে পারছি মাথায়, মানে জিনিসটা বুঝতে পারছি জিনিসটা। স্বভোজী পরভোজী মাঝে আছে একটা সহায়কভোজী, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন এক প্রকার উদ্ভিদ প্লান্ট হচ্ছে, যা ইংলিশে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা একবার সহায়কভোজী। ঠিক আছে, এটা আছে ফটোট্রপিক এবং অ্যাগনোট্রপিক, ঠিক আছে। এটা মনে রাখবে, জিনিসটা প্রথমত তারা একটু ইয়ে লাগবে, কিন্তু জিনিসটা সহজ এগুলো। এই কারণে উদ্ভিদ প্লান্টগুলো সহায়কভোজী উপাদান বলা হয়, মানে উদ্ভিদ তাদের সহায়কভোজী উপাদান কি হলো, তোমার তোমার কি উদ্ভিদ তোমার সহায়কভোজী হয়তো উদ্ভিদ প্লান্টন, ঠিক আছে। তাহলে আমরা কি সবুজই বলছিলাম, সবুজ উদ্ভিদ, পরভোজী জানলাম কি যত প্রকার যারা সবুজ উদ্ভিদ বা যারা সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তা পরভোজী বলে। তারপর আমরা কি বললাম যে তোমার সহায়ক ভোজীটা কি বললাম, যারা সবুজ ও পরভোজী মাঝে থাকে তাকে সহায়ক ভোজী, যেমন উদ্ভিদ প্ল্যাঙ্কটন। 5 নম্বর বললাম। এবার দেখো, উইগার্ড এবং ওয়েন 1971 সালে পরভোজী জীবগুলো দুটি ভাগ করেছে। এই যে পরভোজী পড়লাম আমরা, পরভোজী, এই যে পরভোজীটা বললাম, এই যে পরভোজী একে দুটি ভাগ করেছে। এগুলো দুটি ভাগ, এগুলো পরজীবী আর একটা মিথজীবী, এটা মনে রাখো, পরজীবী পরভোজী। দেখো জিনিসটা একটা ভাগ হচ্ছে, কার ভাগ হচ্ছে, পরভোজী, তার দুটা ভাগ, তার দুটা ভাগ কি হলো তোমার, যে পরজীবী পরজীবী আর একটা মিথজীবী, মিথজীবী, এটা পরভোজী। পরভোজী মানে অন্যের উপর যে ডিপেন্ডেন্ট, আর পরজীবী এও ডিপেন্ডেন্ট অন্যের উপরে, আর মিথজীবী সেও অন্য ডিপেন্ডেন্ট। কেমন, পরজীবী যেসব জীব অন্য জীবের দেহে, অন্য জীবের জীবদেহে বা দেহাংশ খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের পরজীবী বলে। যেমন অন্য জীবের কেউ ধরো একটা কোনো পাখি বা কিছু মারা গেল, সেখানে কিছু ধর যে ব্যক্তি তোমার যে কিছু পোকা টোকা হয়ে গেল, পিঁপড়ে হয়ে গেল, কি এরা পরজীবী, পরের উপর ডিপেন্ড থাকে। যেমন কি আমাদের শরীরে যে মাথার উকুন, এটা কি পরজীবী এক প্রকার, মানে আমাদের মাথাতে রক্ত শুষে এরা বেঁচে থাকে, ঠিক আছে, এরা পরজীবী কাজ করে। আর মিথজীবী হলো যে সমস্ত মৃত জীবদের খেয়ে বেঁচে থাকে তাকে মিথজীবী বলে। এই যে বললাম যে মিথজীবী, যখন কোনো একটা তোমার কিছু যে পড়ে আছে, সেখান থেকে তারা যে অনেক পোকা টোকা লেগে আছে, সেই পোকাগুলো কি মৃত, এরা কি ওরা মৃত উদ্ভিদের দেহ থেকে পুষ্টিটা শোষণ করে নিজের পুষ্টিটা সম্পূর্ণ করে, এটা হলে মিথজীবী। তখন মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে তারা পুষ্টিটা শোষণ করে, তাকে মিথজীবী বলে। আর পরজীবীকে এরা জীবন্ত দেহ, এটা মনে হয়। মৃতজীবী
মৃতজীবী মানে মৃত উদ্ভিদ প্রাণীর প্রাণীর জীবদেহ থেকে পুষ্টিরস বা উদ্ভিদ ও প্রাণীর জীবদেহ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে যেসব প্রাণী তাকে মৃতজীবী বলে। আর পরজীবী কারা? এরা জীবন্ত। জীবন্ত জীবন্ত উদ্ভিদ প্রাণী দেহ থেকে এরা পুষ্টিরস শোষণ করে। যেমন কি যদি আমরা যে উদ্ভিদকে লতানো উদ্ভিদকে কোনো একটা গাছ আছে তাকে লতানো যে লতানো গাছ থাকে, সে কি করে ওই ওই গাছটা থেকে লতানো গাছটা কি করে তার গাছ থেকে পুষ্টিরস শোষণ করে নেয়, তখন সেটা বেঁচে থাকে। যেমন কি আমাদের মাথার উপর যেটা বললাম এটা একটা এক প্রকার পরজীবী। আমাদের মাঝে কৃমি যদি হয় যে সেটা এক প্রকার যে কৃমি যে ছোট বাচ্চাদের হয় সেটা পেটে থাকে সেগুলো হচ্ছে পরজীবী, ঠিক আছে, যেমন রাখবে। তারপরে আছে দেখো 6 নম্বর আছে উৎপাদন, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে 6 নম্বর আছে উৎপাদক বা প্রডিউসার। উৎপাদক কাকে বলে? উৎপাদক বলতে স্বভোজী জীব। উৎপাদক মানে কি বলে? স্বভোজী, বিশেষত সবুজ উদ্ভিদ, বৃক্ষ, তৃণ উদ্ভিদ, প্লাঙ্কটন ইত্যাদি কে বোঝায়। এরা সূর্যালোকের উপস্থিতিতে সরল অজৈব পদার্থগুলি অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, জল ইত্যাদি থেকে খাদ্য সংশ্লেষ করে থাকে। এরা খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ করে খাদ্য উৎপাদনের এই প্রক্রিয়া করে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। মানে কি বলছে? উৎপাদক মানে কি? যারা নিজে এরা নিজে উৎপাদন করে, যেমন সমস্ত সবুজ উদ্ভিদ উৎপাদন করে। এই সবুজ উদ্ভিদ এক প্রকার কি স্বভোজী, এরাও স্বভোজী। এই যে উৎপাদক মানে যারা নিজে খাদ্য নিজে উৎপাদক বলে। এবং সবুজ উদ্ভিদ পত্রে কি থাকে? ক্লোরোফিল থাকে নামক এক প্রকার রঞ্জক থাকে বলে এরা সৌরশক্তি আবদ্ধ করে। এই ধরনের স্বভোজীগুলো বলা হয় আলোক স্বভোজী। এবার এই যে স্বভোজী, স্বভোজী দু প্রকার হয় দেখো। এরা উৎপাদক স্বভোজী কি? শুনো, উৎপাদক মানে যে খাদ্য নিজে খাদ্য নিজে তৈরি করে। স্বভোজীর মধ্যে আছে উৎপাদক। মানে স্বভোজী মানে কি? যে নিজে খাদ্য নিজে খায়, উৎপাদক সে তৈরি করে। মানে সবুজ উদ্ভিদরা হচ্ছে উৎপাদক, এরাই হচ্ছে স্বভোজী, ঠিক আছে, নিজে খাদ্য যা নিজে তৈরি করতে পারে। আবার দেখো এরা নিজের খাদ্য কিসে তৈরি, সবুজ উদ্ভিদরা নিজের খাদ্য কিসে তৈরি করে? সূর্যালোকে এদের পত্রে ক্লোরোফিল থাকে নামক এক প্রকার ধরনের রঞ্জক পদার্থ থাকে। সেখান থেকে কি করে সূর্যালোকে সৌরশক্তিকে আবদ্ধ করে আবদ্ধ করে এবং এক ধরনের সবুজই এই জন্য এদের কি বলা হয়? আলোক সবুজি বলা হয়। সৌরশক্তিকে আবদ্ধ করে এরা সরল খাদ্যকে জটিল খাদ্যে পরিণত করে এবং এদের পুষ্টি সাধন করে। তাকে বলে এদের এদের কি বলে? আলোক সবুজি। কেন? সূর্যালোকে উপস্থিত করে তাই এদের আলোক সবুজি বলা হয়, ঠিক আছে। এছাড়াও কিছু কিছু সবুজি আছে, সবুজি যারা জারণ বিজারণ মানে অক্সিডেশন এবং রেডিয়েশন প্রক্রিয়ায় অক্সিডেশন এবং রিডাকশন প্রক্রিয়ায় উদ্ভূত শক্তিকে খাদ্য উৎপাদনে ব্যবহার করে। এদের রাসায়নিক সবুজ বলে। মানে যারা অক্সিডেশন প্রক্রিয়া কাজ মানে জারণ বিজারণ প্রক্রিয়া কাজ করে কেমিক্যাল পদ্ধতিতে, তারা তখন নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে, ঠিক আছে। তাদের বলা হয় রাসায়নিক সবুজ বা কেমো কেমো অটোট্রফিক, ঠিক আছে। ফটো অটোট্রফিক এবং কেমো মানে কেমিক্যাল আর ফটো মানে আলো, তাই একে রাসায়নিক সবুজ বলেছে, একে আলোক সবুজ বলা হয়েছে। যেমন এখানে কি আছে? বেগিয়াটো, সালফার, ব্যাকটেরিয়া ইত্যাদি অণুজীবগুলি রাসায়নিক সবুজের অন্তর্গত। দেখো এটা মনে রাখো। আমরা আগের দিন কি বলছিলাম যে এটা পড়ছিলাম যে পরজীবীর কি 3টা ভাগ আছে, এই সবুজী আর পরজীবী। পরজীবীকে আমরা কি ভাগ ছিলাম? মিথজীবী আর পরজীবী, মিথজীবী। এখানে আমরা বলা যে সবুজীকে আমরা 2টি ভাগ করতে পারি, যে আলোক সবুজী এবং রাসায়নিক সবুজী। মানে সবুজী মানে উৎপাদক যেটা, বুঝলে। তাহলে দুটো ভাগ তোমার পরজীবীকে 2 ভাগ করলাম এবং সবুজীকেও 2 ভাগে ভাগ করলাম। এগুলো ভালো করে মনে রাখো। দেখো এখানে আছে ফটোটপি মানে সূর্যালোকে উপস্থিতি, আর কেমোটপি মানে জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে এনার্জি নিল সেখান থেকে অর্গানিক ম্যাটার এবং কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে নিয়ে জারণ বিজারণ প্রক্রিয়া যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করে তাদের বলে কেমোট্রফিক বা রাসায়নিক সবুজি। তারপর হচ্ছে আমরা প্রথমে কি উৎপাদক বললাম। উৎপাদক কি মানে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এটা 2 প্রকারের, আলোক সবুজি, রাসায়নিক সবুজি। এবার খাদক, এটা ভেরি ইম্পর্টেন্ট। খাদক কি? যে খায়, যে কি কাকে যা উৎপাদক খায় অন্যকে যে সমস্ত পরজীবী পরভোজী জীব পশু পরিবেশনের প্রয়োজনে স্বভোজী বা অন্যান্য পরভোজী জীবের উপর নির্ভরশীল তাকে খাদক বলে। আমরা বলছি সমস্ত প্রকার উৎপাদক কি স্বভোজী, কিন্তু খাদক বলো যারা উৎপাদকের উপর ডিপেন্ড করে অন্যের উপর খায়। যেমন কি মানুষ, আমরা কি নিজে খাদ্য নিজে তৈরি? আমরা একবার খাদক, আমরা এক প্রকার খাদক। কেন? আমরা এক প্রকার পরজীবী, কাদের উপর ডিপেন্ড করেছি? আমরা বিভিন্ন প্রাণী উদ্ভিদের উপর ডিপেন্ড করে আছি। কেন? আমাদের শস্যের জন্য আমরা ধান লাগাতে হচ্ছে আমরা খাদ্যের জন্য, এবং আমরা মাংসের জন্য আমরা বা প্রোটিনের জন্য অন্য গাছের উপর বা কোনো প্রাণীর উপর ডিপেন্ড করতে হচ্ছে। তার মানে কি আমরা পরজীবী, আমরা কিন্তু খাদক এক প্রকারের। বলছি তাই খাদক যারা অন্যের উপর খেয়ে বেঁচে থাকে, যারা উৎপাদকদের খেয়ে বেঁচে থাকে তাদের খাদক বলে। এরা সবজ উদ্ভিদ অথবা এরা সবজ উদ্ভিদ বা অন্যান্য জীবদেহ বা দেহাংশগুলি খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার এরা কোনো কোনো জীব ক্ষুদ্র ক্ষুদ্র জৈব কণা গ্রহণ করে জীবন ধারণ করে। সব বলছে কেউ কেউ আছে কি কোনো জীব দেহতে খায়, যেমন কি মানুষ, যেমন কি বা কি হরিণ খায়, তার জীব দেহ কাছে কোনো দেহাংশ খাচ্ছে। আবার কেউ কেউ আছে যে ক্ষুদ্র ক্ষুদ্র জৈব কণাগুলি খেয়ে পেয়েছে, যেমন কি কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন কিছু কিছু মরে গেলে উদ্ভিদ প্রাণী কিছু প্রাণী মরে গেলে তবে
তারপর থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া পচে গিয়ে সেখানে কিছু ব্যাকটেরিয়া গিয়ে সেগুলোকে পোকা হয়ে সে খেয়ে নিচ্ছে। যারা যেসব পোকাগুলি সেই মরে যাওয়া প্রাণীটিকে বা কিছু খেয়ে নিচ্ছে, তারা কি তারা ক্ষুদ্র ক্ষুদ্র জৈব অণু খাচ্ছে, তারা কি মিথজীবী যে বলছিলাম আমরা, তারাও খাদক। খাদক গোষ্ঠীগুলো কতগুলি ভাগ করা যায় এটা মনে রাখো। খাদকগুলি কতগুলি ভাগ করা যায় দেখো। প্রথম শ্রেণী খাদক, এই যে খাদক যতজন খায়, কাকে খায়? উৎপাদকগুলো কি, এই যে উৎপাদক। প্রথম তাহলে কি থাকে? উৎপাদক, তারপরে হবে খাদক। উৎপাদক না থাকলে খাদক হবে না, তুমি খাবে কাকে? ঠিক আছে, উৎপাদক দরকার। উৎপাদকে খাদকে কয় ভাগে যায়? প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী খাদক এবং সর্বভোগ, এই চারটে আছে ভাগ, আমরা পর্বে জানবো। আর এটা পরীক্ষা আসার সব থেকে সময় বেশি বুঝতে মনে হয়, এটা ভালো করে মনে হবে এটা একটু। দেখো খাদক তাহলে কি বললাম? প্রথম শ্রেণী খাদক কাকে বলে? এরা সাধারণত তৃণভোজী। প্রথম শ্রেণী খাদ্যগুলি সরাসরি উদ্ভিদ ভক্ষণ করে পুষ্টি লাভ করে। দেখো কি বলছে, এরা সাধারণত কি প্রথম শ্রেণী খাদ্যগুলি কারা হয়? সাধারণত তৃণভোজী। আমরা যদি এখানে ছবিটা দেখি, এখানে দেখো প্রথম শ্রেণী খাদক এরা আছে প্রাইমারি কনজিউমার, মানে প্রথম শ্রেণী খাদ্য ইংলিশ কি বলছিলাম? প্রাইমারি কনজিউমার। কারা? এখানে দেখো যে এরা যে র্যাবিট, তোমার খরগোশ, এরা কি কাকে খায়? ঘাস টাস খাচ্ছে। তাহলে এরা এটা কি? এরা উৎপাদক। তাহলে সব থেকে কে থাকবে? উৎপাদক থাকবে। উৎপাদক থাকবে নিচে, সবথেকে উৎপাদক হবে, এদের সংখ্যা বেশি থাকবে। এদের কে খাবে? এদের খাবে এই খরগোশ, যারা ঘাস টাস খায়। এরা কি প্রথম শ্রেণীর কনজিউমার। এই প্রথম শ্রেণীর কনজিউমার কি খাবে? আবার খাবে তোমার দেখো এই সাপ, যেমন খরগোশকে সাপ খাচ্ছে, এরা কি তাহলে সেকেন্ড শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তোমার দ্বিতীয় শ্রেণীর খাদক। যেমন কি প্রথম শ্রেণী খাদ্য যদি কি ধরি, খরগোশ ছিল ওখানে, আর পতঙ্গ তৈরি, হরিণ, হাতি, গবাদি পশু বিভিন্ন, এরা কি এখানে তো এখানে এই পোকাটা কি প্রথম শ্রেণীর খাদক, কেন গাছে পাতা খাচ্ছে। ব্যাঙ কি দ্বিতীয় শ্রেণী খাদক, ব্যাঙ কাকে? পোকা খাচ্ছে এই পোকাটাকে। আর সাপ কি তৃতীয় শ্রেণী। আর কি এই যে পেঁচাটা আছে সর্বশেষ বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। এটা মনে রাখবেছিলাম, একটু জিনিস রিলেটেড, ঠিক আছে। তাহলে বলছি সব থেকে নিচে গিয়ে থাকে, সব থেকে নিচে প্রথম শ্রেণী খাদক উৎপাদক থাকে। তারপরে প্রথম শ্রেণী খাদক, তার দ্বিতীয় শ্রেণী খাদক কি হয়? এই দ্বিতীয় শ্রেণী খাদকগুলি মাংসাশী হয়। তা প্রথম শ্রেণী খাদক কি হয় তোমার? যে তৃণভোজী হয়। দ্বিতীয় শ্রেণী খাদ্য বলে এরা মাংসাশী, যেমন তৃণভোজী জীবগুলি খাদ্য গ্রহণ করে তাদের পুষ্টি লাভ করে। যেমন যেমন কি ব্যাঙ যদি এখানে এটা খায়, পোকাটা খায়, পোকাটাতে মাংস, ব্যাঙ তার মাংস শ্রেণী হয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে পোকাটা হচ্ছে তোমার এখানে কেটা ভাই, তোমার এখানে তোমার কি শুয়োপোকাটা কি হচ্ছে? শুয়োপোকা তোমার যে খাচ্ছে, তোমার পাতা খাচ্ছে, ঠিক আছে। প্রথম শ্রেণী খাদ্য। তৃতীয় শ্রেণী খাদ্য, যে সমস্ত মাংসাশী প্রাণী দ্বিতীয় শ্রেণী খাদ্যগুলি খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের তৃতীয় শ্রেণী করে। জিনিসটা রিলেটেড দেখো। তৃতীয় শ্রেণী খাদ্য কাকে বলে? যারা দ্বিতীয় শ্রেণী খেয়ে বেঁচে থাকে তাকে তৃতীয় শ্রেণী খাদ্য বলে। যেমন নদীর বাস্তুতন্ত্রে ছোট মাছগুলি প্লাঙ্কটন খায়, এবং ছোট মাছগুলি বড় মাছগুলির প্রতি খায়। আবার মানুষ বড় মাছগুলি খেয়ে পুষ্টি লাভ করে, সুতরাং মানুষের তৃতীয় শ্রেণী খাদ্য। মানে কি বলছে এখানে, ছবি একটা দিচ্ছে তোমাকে, তোমার দেখাচ্ছি একটা। আমরা এখানে দেখেছিলাম যে একটা জিনিসটা কেমন চলছিল, যে আমরা দেখি এখানে দেখতে পাবো, দেখো এখানে ছবিটা দেখো ভালো করে। দেখো এখানে এখানে ক্রোনটা হচ্ছে তোমার উৎপাদক, ইঁদুরটা কি আছে এখানে প্রথম শ্রেণী খাদক, এটা হচ্ছে পেঁচালে তৃতীয় শ্রেণী খাদক। এখানে আমরা দেখো ক্যারট, গাজরটা হচ্ছে তোমার এখানে কি র্যাবিট খাচ্ছে, বা তোমার খরগোশ খাচ্ছে, ফস খাচ্ছে, শিয়াল খাচ্ছে, শিয়ালকে লায়ন খাচ্ছে। মানে কি তাহলে এর কি, এটি উৎপাদক, এর প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, সর্বোচ্চ খাদক, ঠিক আছে। আবার এখানে দেখো ঘাসে কি যে ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িং খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে, ব্যাঙে কি খায়? সাপ খায়, সাপকে কি খায়? ঈগল পাখি খায়। এই যে এগুলো হচ্ছে, তাহলে এখানে নিট হলো এটার উৎপাদক, তাহলে ঘাস প্রথম শ্রেণী খাদক, প্রথম শ্রেণী খাদক। এর তৃণভোজী হয়। দ্বিতীয় শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী খাদক। আর এটা হলো তৃতীয় শ্রেণী খাদক। এটা হচ্ছে সর্বোচ্চ খাদক, মানে সর্বোচ্চ মানে সবাই খাচ্ছে, মানে কি তাহলে দেখো এইভাবে চেনটা চলছে। পরীক্ষা পড়ে যায় যে একটা সিঙ্গল দাঁড়াবে, তাকে সাজাও ওটা। দেখো সবসময় ঘাস পানি উৎপাদক হবে সব বেশ প্রথমে, তার প্রথম শ্রেণী হবে, তার দ্বিতীয় শ্রেণী হবে, তৃতীয় শ্রেণী, আর সর্বোচ্চ। এটা মনে একটু একটু লিক করবেন। দেখো কে কাকে খাচ্ছে। আমাদের বাস্তব জীবন দেখি, আমাদের বর্তমানে দেখবে এরকম চলছে। দেখো আমাদের পুকুর পাকুর, এই যে এর মধ্যে কোনো যদি একটা হারিয়ে যায়, তাহলে পুরো ডিসব্যালেন্স হয়ে যাবে। কেমন তো এখানে যদি ঘাস ফড়িং দিয়ে ওষুধে মেরে দিলাম, তাহলে ব্যাংক কি খাবে? ব্যাংক খেতে পাবে না। তা ব্যাংক যদি আমি বাস্তব তুলে দিই যে ঘাস ফড়িং আছে, ব্যাংক নেই, সাপ আছে, তার মানে কি সাপ ডাইরেক্ট ঘাস ফড়িং খেতে পারবে না, ঠিক আছে। তাহলে কি সাপও একটা পৃথিবীতে বিলুপ্ত হয়ে যাবে। এইভাবে একটা খাদ্য শৃঙ্খল আছে, এই যে বলে ফুড চেইন। এখানে বাস্তবতা একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে যেহেতু আমরা কখনোই একটাকে ব্যালেন্স মানে ধ্বংস করে অন্য টিকে রাখতে পারবো না। আজকে আমাদের দেখো পরিবেশে পাখি উধাও হয়ে যাচ্ছে কেন? বিভিন্ন প্রকার কেমিক্যাল ওষুধ সার প্রয়োগ করে, মানে কি তাদের যে প্রয়োজনীয় খাদ্য পোকামাকড় সেগুলো উধাও হয়েছে, না খেতে পেয়ে তারা আস্তে আস্তে পরিবেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে, তারপর যে তৃতীয় শ্রেণী খাদ্য বললাম এটা। তারপর যে সর্বভোগ, যে সব খাদ্য উৎপাদক ও পরভোজী উভয় প্রকার জীবকে ভক্ষণ করতে পারে তাদের সর্বভোগ বলে। যেমন মানুষ, এখন পাখি তো কখনো ঘাস খেতে পারবে না, কিন্তু মানুষ, এখানে যদি তুমি তো মানুষের ধরো সে সবই খাবে। এই মানুষ এখন দেখো না এই ঘাস বিভিন্ন শাকসবজি খাচ্ছে, তা র্যাবিট তো খাচ্ছে, মাংস খাচ্ছে। তারপরে সাপ তো নাগাল্যান্ডে খাচ্ছে। তার পাখি, বাজ পাখি তো মানুষ হয়ে খেয়ে দিচ্ছে।
মানে বিভিন্ন পাখি আছে বলো না, পাখি মাংস করে বা অন্যান্য সব কিছু আছে। মানুষ হচ্ছে একমাত্র সর্বভূক, সবই খায়। কিন্তু এতে দেখো এই যে বলছে মানুষের রাক্ষস বলা যায় কেন বলতো, মানুষের দেখো সবই খায় কিন্তু অন্যান্য একটা ব্যালেন্স আছে। প্রতিটা পৃথিবীতে প্রতিটা জন্য আলাদা আলাদা খাদ্য আছে, ঠিক আছে। খরগোশের জন্য ঘাস আছে, ঠিক আছে। সাপের জন্য ঘাস নয়, তাহলে কি শর্ট পাবে না। পাখির জন্য ঘাস নয়, মানে এই জন্য শাক পাতা ঘাস টাস নয়। কিন্তু মানুষ এমন দিন সে ঘাসও খাচ্ছে, মানে তোমার যে ঘাস বলছি শাক সবজি খাচ্ছে, মানে কি উদ্ভিদ খাচ্ছে, তার কি তার মাংসও খাচ্ছে, তাহলে সবই খাচ্ছে। মানে মানুষ হলো সব, মানে যদি সে সবার উপরে মানে সর্বভূ, মানে এই গোটা সিস্টেমটা সে খাচ্ছে, ঠিক আছে। এই যে মানুষ কিন্তু জিনিসটা কেমন দেখায়, এই জন্য মানুষের আর মানুষের মধ্যে এনার্জি সব থেকে বেশি কেন বলতো, মানুষ এই নিশ্চিত থেকে সবই খাচ্ছে। দেখো এই যে প্রাণী উৎপাদক সব থেকে বেশি শক্তি কার মধ্যে থাকবে, উৎপাদক থাকে। তোমার যখন লিন্ডম্যানের 10 শতাংশ শুধু পড়াবো তখন জানতে পারবে। এরা কি করে সূর্য থেকে শক্তিটা নিয়ে ডাইরেক্ট নিজেদের সঞ্চয় করে রেখে দেয়। সঞ্চয় করলে মানে এখানে 100% শক্তি আছে, কিন্তু যখন এই শক্তিটা এই খরগোশ, খরগোশ থেকে সাপ, সাপ থেকে ইগলে যাবে, তখন শক্তিটা কমে যাবে। সেক্ষেত্রে ইগলের কাছে শক্তিও কমে যায়। কিন্তু মানুষ কি করে, মানুষ ডাইরেক্ট উৎপাদন খেলেছে, তোমার এই যে 100% শক্তি ডাইরেক্ট মানুষের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই যে মানুষের মধ্যে এত বুদ্ধি কেন, মানুষ সবই খাচ্ছে। আর চায়না মানুষের মধ্যে বেশি বুদ্ধি কেন, চায়না তো আরো বেশি খাচ্ছে কেন বলো? তাদের মধ্যে আরো সেই সমুদ্রের মানে ডাইরেক্ট খেলেছে, তাদের মধ্যে এনার্জিটা আরো বেশি, তাই না? চায়না মাসে বুদ্ধি বেশি মানুষ এই জন্য বলে। ঠিক আছে। আরেকটা আছে তোমার 8 নম্বর আছে যে বিয়োজক মানে কম্পোজার। আশায় তোমার বুঝাতে পেরেছি যে প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী খাদক আর সর্বভূক, এটা মনে রাখবে। এই যে ইংলিশটা মনে টার্সারি, অমনিভরাস, ঠিক আছে, এগুলো মনে রাখবে একটু। তারপর যে প্রাইমারি কনজুমার, সেকেন্ডারি কনজুমার, ঠিক আছে, এগুলো মনে রাখ, নামগুলো মনে রাখবে, হ্যাঁ। তারপর দেখো বিয়োজক মানে ডিকম্পোজার, কি বলছে, বিয়োজকগুলি প্রকৃতপক্ষে পরভোজী। এরা খাদ্যের প্রয়োজন জৈব পদার্থের উপর নির্ভর করে। বিভিন্ন ধরনের অণুবীক্ষণ জীব তথা ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইটেসিস, তারপর ছত্রাক ইত্যাদি এই শ্রেণীর অন্তর্গত। বিয়োজক, বিয়োজক মানে যারা এই যে পাতা পচে গেলে সেখান থেকে খাবে, শুয়োপোকা মরে গেলে সে পচে গেলে সেখানে খাবে, সাপ মরে গেলে একও খাবে, এবং এর পচা পাখি পেঁচাও মরে গেলে তাকে খাবে। মানে এরা হচ্ছে ডিকম্পোজার, মানে এরা যখন মরে যাবে তাদের দেহকে পচিয়ে এরা সেখান থেকে যে পুষ্টির শোষণ করে বেঁচে থাকবে। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইস্টাস, ছত্রাক, এগুলা এটা বিয়োজক বলে। তা এরাও তো পুষ্টি শোষণ করছে, এরা পুষ্টি শোষণ করছে কাদের উপরে, যখন এরা মারা যাবে, এরা ধীরে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে, তখন তাদের পচা থেকে দেখো না, কোথাও একটা কিছু পচে থাকলে পড়ে থাকলে মরে, সেখানে তো ছত্রাক হয়েছে, তারপরে যে পোকা জমে যায় ছত্রাক, তার মানে সেখানেও তারা ওই যে ওই তাদের দেহ থেকে পুষ্টি শোষণ করে কিছু বেঁচে থাকে, এরা বিয়োজক বলা হয়। অণুজীব আণুবীক্ষণিক জীবগুলি উদ্ভিদ প্রাণীর দেহবিশিষ্ট জটিল যৌগগুলিকে সেলুলোজ, হেমিসেলুলোজ, চিটিনি ইত্যাদি শ্রমিকে বিশ্লেষণ করে সরল যৌগে পরিণত করে। মানে কি দেখো, উদ্ভিদ কি করতো, এরা কি হতো, উদ্ভিদ কি তো যে সূর্য থেকে আলো নিয়ে সরল যৌগকে জটিল যৌগে পরিণত করে। সেই জটিল যৌগগুলোকে এরা কি করে ভেঙে আবার সরল যৌগে পরিণত করে দেয়। এই সরল যৌগগুলি পুনরায় সবুজ উৎপাদক গ্রহণ করতে পারে। উৎপাদক কি খায়, এই দেখো দেখো দেখো, এই যে এখন তো জিনিসটা কেমন দেখো, এই পেঁচা যে মারা যায়, মারা যে এরা এই ছত্রাক আছে, ব্যাকটেরিয়া, এরা পচে গিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। সেই সরল যৌগ, এদের শরীরে কি জটিল যৌগ আছে, জটিল যৌগ, সেগুলো পচে গেলে কি হবে, সরল যৌগ হয়ে যাবে। আর উদ্ভিদ কি হবে, সেই সরল যৌগ আবার গ্রহণ করবে, আবার ক্যাটারপ্লাই যাবে, আবার স্নেক যাবে, আবার আউল যাবে, এরকম। মানে জিনিসটা চক্রাকার আবর্তন হচ্ছে, দেখেছি। তাই বলছে এই সরল যৌগগুলি পুনরায় সবুজি উৎপাদক ব্যবহৃত হয়। পূর্ববর্তী অনুজীবগুলি জীব ছাড়াও প্রোটোজোয়া, কেঁচো, কৃমি ইত্যাদি কতগুলি অমেরুদণ্ডী প্রাণীও জৈব যৌগ পদার্থ নির্মিত। কেঁচো কি জৈব জীবনের উপর ডিপেন্ড থাকে। অণুবীক্ষণিক জীবগুলি হলো মুখ্য বিয়োজক, প্রাইমারি ডিকম্পোজার, এবং অমেরুদণ্ডী প্রাণীগুলো হলো সেকেন্ডারি ডিকম্পোজার। মানে অণুজীব, যা কি হচ্ছে অনুজীব, মানে যারা মাটির সঙ্গে মিলিয়ে ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে অনুজীব, মানে একেবারে ছোট ছোট, এরা অনুজীব। কিন্তু এই অনুজীবগুলো হচ্ছে উপজাত আছে যারা অমেরুদণ্ডী প্রাণী যেগুলো আছে, যেমন কি কেঁচো, কৃমি, এরা কি হচ্ছে গৌণ বিয়োজক, সেকেন্ডারি ডিকম্পোজার। প্রাইমারি ডিকম্পোজার বড় আছে, সেকেন্ডারি ডিকম্পোজার হচ্ছে কেঁচো, কেঁচো, কৃমি এবং প্রোটোজোয়া। এটা মনে রাখা ভালো করে। যাদের দেখো যারা এই যে বায়োলজি নেই বা তোমার যারা ভূগোলে পড়েন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু তো সবাই জানা, এটা পরিবেশ সবাই টুকটাক জানা আছে। একটু মনে রাখবে, লিঙ্ক রাখবে, কেন এদের সঙ্গে কি 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 সম্পর্ক, উৎপাদক কাকে বলে, খাদ্য কাকে বলে, একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখি আছে, ও তা ঠিক আছে। আমার তাহলে আজকে তা কি কি আলোচনা করলাম একটু ভালো করে দেখে নিই। প্রথম জানলাম যে যে কাকে বলে, এটা একটু মনে হবে, এটা একটু ইম্পর্টেন্ট হয়। তোমার এখানে ইম্পর্টেন্ট আছে যে কে প্রথম দিয়েছিল, ট্রান্সলি 1935 সালে, এটা এই যে ট্রান্সলি, এটা খুব ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্যটা তো দেখা নেই, কিয়া প্রতিক্রিয়া বলছে জীব ও জলের মধ্যে, এইখানে একটু মনে রাখবে, এখানে একটু। তারপরটা মনে রাখবে এইটা, যে এইটা মনে রাখবে বিচ্ছিন্ন প্রণালী, বদ্ধ প্রণালী এবং মুক্ত প্রণালী কি। তারপরে এই যে সজীব উপাদান আর জড় উপাদান, সজীব উপাদান কি হলো, যারা বায়োটিক এবং অ্যাবায়োটিক, একটু মনে রাখবে। তারপরে ভাইটাল মনে সবচেয়ে এইটা, যে অজৈব উপাদান কি কি পরীক্ষা পড়তে, যে বাস্তুতে অজৈব উপাদান কি, বা ইকোসিস্টেমের বাস্তুতন্ত্র বা বাস্তুতে অজৈব উপাদান কোনগুলো, জৈব উপাদান কোনগুলো এবং ভৌত উপাদান কোনগুলো, এটা যে পড়ে দিতে পারে পরীক্ষা, ঠিক আছে, একটু ভালো করে মনে রাখবে। তারপর সবজি
আর পরভোজী যা বলি যে নিজের খাদ্য জীবিকা করে স্বভোজী। পরভোজী কি যারা অন্যের উপর ডিপেন্ড থাকে পরভোজী। তারপর কি সহায়কভোজী, তার পরভোজী এবং স্বভোজী মাঝে থাকে যে সহায়কভোজী বলে, যেমন উদ্ভিদ প্লাঙ্কটন একটা সহায়ক স্বভোজী। তা পরজীবী মিথজীবী, পরজীবী মানে যা অন্য ডিপেন্ডে থাকে পরজীবী। জীবন্ত এটা কি বলছে, জীবন্ত জীবন্ত প্রাণীর উপর পরজীবী। মিথজীবী মানে মৃত্যু প্রাণীর উপর ডিপেন্ড করে যারা জীবন পুষ্টির সাধন করে থাকে মৃতজীবী বলে। এই যে উৎপাদক, উৎপাদক খাদ্য যে তিন ভাগ, এইটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। খাদ্য যে চারটে ভাগ: প্রাইমারি খাদক, প্রথম শ্রেণী খাদক বা প্রাইমারি কনজিউমার, দ্বিতীয় শ্রেণী খাদক সেকেন্ডারি কনজিউমার, তৃতীয় শ্রেণী খাদক বা টায়ার শ্রেণী কনজিউমার, তার যে সব এটা পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, এটাই পরীক্ষায় আসে দেয়। যে এটা তোমার লিঙ্ক করে দিবে যে ঘাস, হরিণ, প্রথম যেতে পারে হতো ঘাস দিয়ে দিল, ঘাস, ঘাস, হরিণ, ব্যাঙ, সাপ, ঈগল। তুমি একটা জিনিস সাজাও, আমরা জানি বলে তো জানতে পারলাম, কিন্তু যদি পরীক্ষা পড়েছিল এটা তুমি চেন তৈরি করো কোনটা হবে কার প্রথমে। তাহলে তো সবসময় ঘাস হবে। ঘাসে কে খায়? ঘাস ফড়িং খায়। ঘাস ফড়িং কে খায়? ব্যাঙ খায়। ব্যাঙকে কে খায়? সাপ খায়। সাপে খায় ঈগল খায়, বা বাজ পাখি খায়। এইভাবে একটা চেন চলবে, ঠিক আছে? আমরা যখন খাদ্য শৃঙ্খল পড়ো তখন জানতে পারবো। এই যে বিজয় পড়া। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ।